হ্যালো, এবার শোনা যায়? হ্যালো হ্যালো, হ্যাঁ এবার শোনা যায়। সরি, খেয়াল করে নিয়েছি, আমি নিজেই মিউট হয়ে বসে আছি। ওকে, সো আমাদের আজকে গতি চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে উই হ্যাভ অ্যানাদার থিং দ্যাট উই নিড টু মানে ফিনিশ। সেটা হচ্ছে আমরা গত যখন হচ্ছে যে চ্যাপ্টার ওয়ানটা পড়েছিলাম, চ্যাপ্টার ওয়ানে আমরা একটু ছোট্ট একটা জিনিস ভুল করছে। সো কিছু কারেকশন আছে, সেই কারেকশন গুলো একটা আমি দিয়ে নিই, তারপর আপনাদের হচ্ছে যে গতি চ্যাপ্টার স্টার্ট করি। সো আগে আমি যেটা করব, আপনাদের চ্যাপ্টার ওয়ানে একটু কারেকশন গুলো দিয়ে তারপর স্টার্ট করবো। সো কারেকশন গুলোর মধ্যে একটু প্রথম একটা কারেকশন আছে, একটু কারেকশন লিস্ট গুলো লেখেন। এটা আমি আসলে পরে একটু ঘেটে দেখলাম, কিছু কিছু জায়গায় কারেকশন হবে। কারেকশনের মধ্যে নাম্বার ওয়ান যে কারেকশনটা আছে সেটা হচ্ছে এইটা। সবাই লেখেন। আপনাদের যখন আমি একক পড়াচ্ছিলাম, এসআই ইউনিটে ম্যাস বা ভরের যে আমি ব্যাখ্যাটা দিয়েছিলাম কেজির, সেটার একটা যে আমাদের সংজ্ঞা ছিল, ওই সংজ্ঞাটা আপনারা একটু কষ্ট করে নতুন বই থেকে পড়বেন। হ্যাঁ, নিউ বুক। আপনাদের নতুন বই এখনো দেয় নাই। তো নিউ বুক থেকে হচ্ছে যে সংজ্ঞাগুলো পড়বেন, আমি যেটা দিয়েছি সেটা আগের বইয়ের। তো আপনাদের বই সংজ্ঞাটা একটু চেঞ্জ করেছে, 2018 সাল থেকে আসলে মূলত এটা চেঞ্জ হয়েছে। তো আমি এটা খেয়াল করি নাই, এটা আমার ফল্ট। একটু আপনারা নিউ বুক থেকে হচ্ছে যে সংজ্ঞাটা পড়ে নেবেন এসআই ইউনিটের, ঠিক আছে? বাকি ওখানে সমস্যা নেই। কারেকশন নাম্বার টু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, বা আমরা বলতে পারি ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকে আমরা ফর্মুলা শিখেছিলাম কি? আমরা ফর্মুলা শিখেছিলাম মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এবং এটা আনফরচুনেটলি আপনাদের মেজরিটি বইয়েই ভুল আছে। ক্ষুদ্রতম এক ঘর বাই হচ্ছে বৃত্তাকার স্কেলের সেটা দরকার নেই, আমি আমি আইপ্যাড দিয়ে জয়েন হই, তাহলে ভালো হবে। বৃত্তাকার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। আমি আপনাদেরকে আনমিউট করছি, হ্যাঁ এক সেকেন্ড, আমি আইপ্যাডটা নিয়ে আসি। ক্ষুদ্রতম, সরি, বৃত্তাকার স্কেলের হচ্ছে যে ভাগ সংখ্যা। এটা ছিল আমাদের ফর্মুলা, যেটা আপনাদের বইও ইনফ্যাক্ট আছে। আপনারা যারা ইংলিশ ভার্সন, তারা লিখেছিলেন স্মলেস্ট রিডিং অফ মেইন স্কেল, আর তার সাথে এখানে থাকবে হচ্ছে যে টোটাল, আমাদের হচ্ছে যে বৃত্তাকার স্কেল না, এটা ভার্নিয়ার স্কেল। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, সো টোটাল লাইনস অফ ভার্নিয়ার স্কেল। এখন এই ফর্মুলাটা আসলে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, অর্থাৎ এটা ইউনিভার্সাল ফর্মুলা না। বেশ কিছু জায়গায় এই ফর্মুলা দিয়ে যদি ম্যাথ করতে চাও, তাহলে দেখবো যে ম্যাথ মিলছে না। তো আমরা এখন একটু দেখবো যে আসলে কোন ফর্মুলা দিয়ে করলে সব ম্যাথ মিলবে, ঠিক আছে? তো এটা যদি আমি করতে চাই, তাহলে আনফরচুনেটলি আমাদের দাঁড়াবে এরকম। এটার সাথে আমাদের আরেকটা জিনিস গুণ করতে হবে। কি গুণ করতে হবে চলেন দেখাই দিই। লিখে ফেলেন ইনটু, সরি, ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা মাইনাস মূল স্কেল ভাগ সংখ্যা। মূল স্কেল ভাগ সংখ্যা লেখেন ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল লাইন মাইনাস মেইন স্কেল লাইন। আচ্ছা, আমি একটা ম্যাথ দিয়ে বুঝাই দিই, ঠিক আছে? তাহলে আপনাদের না এটা ভুল হবে না, যে এটা আসলে কিভাবে কি কাজ করে। তাহলে একটা ম্যাথ করাই দিয়ে আপনাদেরকে, এটা সাপোর্টিং একটা ম্যাথ করি, ম্যাথ। এবং আপনারা এই ম্যাথটাই করবেন। হ্যাঁ, ম্যাথে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 8 ঘরের সমান।
মূল স্কেলের 8 ঘরের সমান। লেখেন যদি মূল স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, তবে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক কত? ইংলিশ ভার্সনে লিখবেন, কি বলেছেন, ওয়াই। আচ্ছা, বুঝাচ্ছে এটা। লেখেন টোটাল, লেখেন 10 lines of vernier scale, 10 lines of vernier scale is equal to 8 lines of main scale। ঠিক আছে? If 20 lines of main scale account for 1 centimeter length, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? এটা জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, সরাসরি প্রশ্ন লেখেন। আমি একটু আইপ্যাডটা নিয়ে আসি, তাহলে আপনাদের সাথে আমি জুমে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারছি। ওকে, সবাই লেখেন। 8 4 2611। আচ্ছা, অনেকে আসলে আজকে ফার্স্ট টাইম জয়েন করছে, তো তো সবাই একটু কনফিউজড হয়ে গেছে ক্লাস টাইম কয়টায় কি। ওকে, হ্যাঁ ভাইয়া, আম, আগে আমরা লিখেছি এটা কি রং? হ্যাঁ, রং। কেন রং সেটা বুঝাই দিব আমি, সমস্যা নেই। ক্লাসে বাবা এখন। সবাই লিখেছি। হ্যালো। হ্যাঁ, বলেন কি কি প্রশ্ন। বলা হয়েছে ভাইয়া স্কেল লাইন এন্ড স্কেল রিডিং এর মধ্যে ডিফারেন্স আমি ধরতে পারছি না, একটু বুঝাই দিলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা। আপনি স্মলেস্ট রিডিং অফ মেইন স্কেল, আচ্ছা স্মলেস্ট রিডিং মানে হচ্ছে ভাইয়া আপনার, মনে করেন হচ্ছে যেটা একটা স্কেল, এই স্কেলের এতগুলো দাগ আছে, তো এতটুকু হচ্ছে আমার স্মলেস্ট রিডিং, অর্থাৎ ক্ষুদ্রতম এক ঘর বা স্মলেস্ট ওয়ান লাইনের হচ্ছে রিডিং কত, এটাকে আমরা বলছি স্মলেস্ট রিডিং। ঠিক আছে? আর লাইন নাম্বার তো হচ্ছে টোটাল কয়টা লাইন আছে। ওকে, ডান। এবার আসেন আমরা হচ্ছে যে এটা একটু ম্যাথটা বুঝে নিই, কিভাবে ম্যাথটা করতে হবে। তো আমরা যদি আপনাদেরকে একদম বুঝাই বুঝাই লিখি, যে আমাদের ভার্নিয়ার ধ্রুবক, যেটাকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত ছিল? মূল স্কেল পাঠ মাইনাস ভার্নিয়ার স্কেল পাঠ, সরি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এক ঘর মাইনাস
ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, বা আমরা বলতে পারি রিডিং লেংথ অফ দি smallest line of main scale minus length of the smallest line of vernier scale। এটা হচ্ছে আমাদের বেসিক, তাই না? তো চলেন আমরা আগে লং কাটে ম্যাথটা দেখি। ঠিক আছে, লং কাট বা যেটা হচ্ছে আমাদের এক্সামে যেভাবে করতে হবে, এক্সামে যেভাবে করব, বা দ্য ওয়ে ম্যাথ শুড বি ডান ইন এক্সাম, বা লাইক এন এক্সাম ফরম্যাট। এক্সামে যে ফরম্যাটে ম্যাথটাকে সলভ করতে হবে, আমাকে কি কি ডেটা দেওয়া আছে। ডেটা নাম্বার ওয়ান, আমাকে বলা হয়েছে যে ভাইয়া আমরা কি মিউট থাকবো? আপাতত মিউট থাকেন, আপাতত মিউটই থাকেন, একটু ঠান্ডা হন, তারপর হচ্ছে যে কথা বলেন। নাহলে আপনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আপনারা পড়ানোর আগে কথা বলা শুরু করবেন। So, আগে মিউট থাকেন, আমি বুঝাই, তারপরে আমি আপনাদেরকে কোয়েশ্চেন করতে দিব। তাহলে আপনারা এখন পক পক করতেই থাকবেন, কেন এটা ভুল হয়েছে, কেন এটা এরকম হইলো। আগে দেখো কি পড়াই, তারপরে হচ্ছে যে প্রশ্ন করো, ধৈর্য ধরতে শিখো। আগে এক্সামে যেভাবে করবো, আগে আমি এক্সাম ফরম্যাটটা দেখাইনি। আমাদের এখানে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলে কি বলছে আমাদের এখানে, দেখো তো, 20টা লাইন এর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বা টোটাল লেংথ অফ 20 লাইনস ইজ 1 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি, সরি মূল স্কেলের, তাই না? তাহলে আমি বলতে পারি মূল স্কেলের 20 ঘরের দৈর্ঘ্য, 20 ঘরের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বা লেংথ অফ 20 লাইনস ইন মেইন স্কেল ইজ 1 সেন্টিমিটার। তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত হবে? 1/20 ঐকিক নিয়মে বা ইউনারি মেথডে। তাহলে অতএব লেংথ অফ ওয়ান লাইন ইন মেইন স্কেল উইল বি হোয়াট? 1/20। তো বাবা এতটুকু গেছে। এইবার আমার প্রশ্ন দাঁড়াচ্ছে যে যদি আমরা এতটুকু জেনে থাকি, তাহলে আমাদের এখন ম্যাথটা কিভাবে করতে হবে। ম্যাথ করার জন্য খুবই সিম্পল কাজ, আমি অলরেডি মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য পেয়েছি, বা মেইন স্কেলের হচ্ছে যে স্মলেস্ট লাইনের রিডিং পেয়েছি, মানে লেংথ পেয়েছি, সেটা হচ্ছে যে এটা আমার পাওয়া শেষ। খালি ভার্নিয়ার স্কেলেরটা পেলেই হলো। চলুন ভার্নিয়ার স্কেলেরটা বের করি। এখন ভার্নিয়ার স্কেলে আমাকে অলরেডি বলা হয়েছে যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর নাকি মূল স্কেলের 8 ঘরের সমান। তাহলে আমরা কি লিখবো? এখানে যা লেখা তাই, ভার্নিয়ার স্কেলের 10 ঘর ইকুয়াল টু মূল স্কেলের 8 ঘর। ঠিক আছে, বা লিখতে পারি 10 লাইনস অফ ভার্নিয়ার স্কেল is equal to 8 লাইনস অফ মেইন স্কেল। প্রশ্নে দেওয়া আছে তাই লিখেছি, অন্য কোনো কিছু কিন্তু করি নাই। হ্যাঁ, প্রশ্নে যা লেখা আছে তাই লিখেছি। ওকে, গুড। আমার ক্লাসের টিচার বলছিল 10 মেইন স্কেল ডিভিশন 9 ভার্নিয়ার স্কেলের ডিভিশনের সমান। তোমার টিচার যেটা বলেছে সেটা কারেক্ট, বাট প্রশ্নে তোমাকে এরকম র্যান্ডম দেওয়া থাকতেই পারে, তখন সমস্যা। এটা একটা হাইপোথেটিক্যাল ভার্নিয়ার স্কেল, জেনারেলি এক ঘরেরই ডিফারেন্স থাকে। বাট এমনও স্কেল হবে যেখানে 40 ঘরের সাথে 39 ঘরের সম্পর্ক আছে, 20 ঘরের সাথে 19 ঘরের সম্পর্ক আছে, 20 ঘরের সাথে 18 ঘরের সম্পর্ক আছে। তখন তোমরা ধরা খাবা। এই জন্য আমি তোমাকে একদম সব মেথড শিখাই রাখতেছি। তাহলে আমাকে বলেন, এটা যদি আমাদের হয়ে থাকে, অতএব আমাকে এটা বলেন
আমার মেইন স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত? 1/20 সেন্টিমিটার না? তাহলে 8 ঘরের দৈর্ঘ্য বা 8টা লাইনের হচ্ছে লেন্থ কত হবে? 8 × 1/20। এক ঘরের দৈর্ঘ্য এত হলে 8 ঘরের দৈর্ঘ্য কি 8 দিয়ে গুণ হবে, রাইট? মাল্টিপ্লাই করে দিলাম, এত সেন্টিমিটার। তাহলে এটা কি 10টা লাইনের। আমাকে তাহলে বলেন একটা লাইনের দৈর্ঘ্য কত হবে, এক ঘর বা ওয়ান লাইনের কত হবে? কত হবে? 8/20, তাকে এখন আমরা 10 দিয়ে গুণ দিব, রাইট? আচ্ছা, সরি, 10 দিয়ে ভাগ দিব। তাহলে আসেন 10 দিয়ে ভাগ দিই, দেখেন কত আসে। ক্যালকুলেটর একটু বলেন আমাকে ক্যালকুলেট করে। এটা আসে মনে হয় 0.05, রাইট? 5 20 100, হ্যাঁ 0.05। তাহলে এখানে কত আসবে দেখেন, 0.05, তো দেখেন আরো কত আসে, 0.04। আচ্ছা, ঠিক আছে, 0.04 সেন্টিমিটার আসছে সবার, 0.04 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, 0.04। শিওর 0.04 নাকি ভুল করতেছো আবার? আমি কিন্তু খেয়াল করতেছি না, আমি জানি না কত আসে। 0.04, ওকে, ঠিক আছে। আমি ক্যালকুলেটর কই, আমার এখানে ক্যালকুলেটর একটা ছিল, নিয়ে চলে গেছে দেখছো। থাকলে এখন আমি তোমাদের উপর ভরসায় বসে থাকতে হতো না আমাকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এখন ভাই আমাকে তাহলে কি বের করতে হবে? ভার্নিয়ার কনস্ট্যান্ট। তা আমি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর জানছি, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর জেনেছি, রাইট? দুইটারই হচ্ছে যে স্মলেস্ট লাইনের লেংথ জানা আছে। তাহলে বাকিটুকু সোজা। আমি এটাকে একটু ছোট করে দিই যেন আমি এই স্লাইডের মধ্যে ম্যাথটাকে শেষ করতে পারি। তাহলে আমরা বলতে পারি আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট দাঁড়াবে বা ভার্নিয়ার ধ্রুবক দাঁড়াবে, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কত? 0.05 -0.04। দেখো তো কত আসে? 0.01 আসে না? আসে নাকি না বলেন? 0.01 আসে, 0.01 সেন্টিমিটার। বুঝছি। এখন এটা আপনাদের গেল। এখন আপনারা যদি আপনাদের আগের মেথডে করতেন, আগের মেথড কি ছিল? যে আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, তাকে কাকে দিয়ে ভাগ দিব? টোটাল ভার্নিয়ার স্কেলের নাম্বার দিয়ে ভাগ দিব। তাহলে দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত ছিল, বা মেইন স্কেলের স্মলেস্ট ওয়ান লাইনের হচ্ছে রিডিং কত ছিল বা লেংথ কত ছিল? 0.05। এইটাকে তোমাদের আগের সিস্টেম অনুযায়ী তোমরা ভাগ দিতে কত দিয়ে? টোটাল ভার্নিয়ার স্কেলের ঘর হচ্ছে 10, এটাকে এটা ভাগ দিলে কত আসে তোমাদের অনুযায়ী অ্যান্সার? কত আসে দেখো? উল্টাপাল্টা আসে, রাইট? সেম আসে না। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই ঝামেলাটা কোন জায়গায় হইলো? তো চলেন আমরা এখন ঝামেলার গভীরে যাই। ঝামেলার গভীরে তো লেখেন গোয়িং ডিপ বা ডিপ ডাইভ। ঝামেলার গভীরে যদি আমরা যেতে চাই, আমরা ডেটা দিয়ে বুঝবো। কেমনে ডেটা দিয়ে বোঝা যায় চলো দেখি। আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করছিলাম, রাইট? ভার্নিয়ার কনস্ট্যান্টে আমরা মাইনাস করেছি। কাকে মাইনাস করেছি? প্রথমে ছিল আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর আছে, পয়েন্ট কত আসছে? 0.5 আসছে। আচ্ছা, 0.05 হচ্ছে আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। তাহলে আমরা দিলাম 0.05 মাইনাস কত আসছে বলো তো? আমাদের 8 বাই হচ্ছে কত আসছে এখানে? 10। তাইলে আসছে আমাদের এখানে, যদি আমরা এটাকে একটু এডিট করে নেই আমাদের সুবিধার জন্য হিসাবে, 8 × 0.05 সেন্টিমিটার। আর এটাকে যদি একটু এডিট করে নেই, 8 × 0.05/10, রাইট? বা 0.04 এখানে আসছিল। এটা আমরা এডিট করে নিলাম ম্যাথের সুবিধার বোঝার জন্য। তাহলে এখন আমরা যা করছিলাম, এটাকে মাইনাস করলাম, এটাকে মাইনাস করতেছি, এই যে এটাকে মাইনাস করে দেখাচ্ছি। কেন করতেছি একটু পরেই বুঝবা। খুবই ঝামেলা হয়ে গেল, একটা স্লাইডে আটানো খুবই কষ্ট। তারপর আমরা পারবো ইনশাল্লাহ। 0.05 ইন্টু, সরি গেল, বাই হচ্ছে যে দিব 10। আমরা 0.05টাকে কমন নিলাম, কত আসে দেখো তো? লসাগু বা এলসিএম করলে 10 - 8
বাই 10। চলো এগুলার পরিচয় জানি। পরিচয় যদি জানার চেষ্টা করি, এখানে 10 হচ্ছে ভার্নিয়ার স্কেল লাইন বা ভার্নিয়ার স্কেল সংখ্যা, ভাগ সংখ্যা। এটা হচ্ছে মেইন স্কেল স্মলেস্ট রিডিং বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। প্রবলেমটা কোন জায়গায় দেখছেন? এই 10 - 8 যেটা আমাদের হিসাবে আসছে, সেটা কিন্তু আমাদের ফর্মুলাতে এক্সিস্ট করে না। এইটা আসলে কি? 10টা বোঝায় ভার্নিয়ার স্কেল লাইন, 8টা কি বোঝায়? মেইন স্কেল লাইন। তো বাবা একটা এক একটা বোঝায়, একটা ভার্নিয়ার স্কেল লাইন বোঝায়, একটা মেইন স্কেল লাইন বোঝায়। সো এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মাইনাস মূল স্কেলের ভাগ সংখ্যা, এইটা হচ্ছে যে মেজরিটি আমাদের বইয়ে দেওয়া নাই, যার কারণে আমাদের ম্যাথ গুলো ভুল হয়। বুঝতে পারছি? এই জন্য হচ্ছে আমি এটাকে ঠিক করে দিছি। এখন তুমি বলতে পারো ভাই আসলে কোয়েশ্চেনটাতে ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে জেনারেলি যত ভার্নিয়ার স্কেল আমরা বাস্তবে ইউজ করি, তাদের মেজরিটি আসলে দিন শেষে এক ঘরের পার্থক্য থাকে, যে মূল স্কেলের 10 ঘর, সরি, মূল স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান, বা 9 লাইনস অফ দি মেইন স্কেল ইজ ইকুয়াল টু দ্য 10 লাইনস অফ ভার্নিয়ার স্কেল, বা মূল স্কেলের 39 ঘর ভার্নিয়ার স্কেলের 40 ঘরের সমান। 39 লাইনস অফ দি মেইন স্কেল ইজ ইকুয়াল টু 40 লাইনস অফ ভার্নিয়ার স্কেল। বাট আমরা যখন প্রশ্ন করি তখন অনেক সময় হাইপোথেটিক্যালি এমন একটা জিনিস দিয়ে দিই যেখানে হচ্ছে যে ঘরের পার্থক্য 2 হয়ে যায় বা 3ও হইতে পারে। তখন ভাই আসলে আর ওই ফর্মুলা কাজে লাগে না, তখন আমাদেরকে এইটা শর্টকাটে ইউজ করতে হয়। আর জেনারেলি তুমি যদি পরীক্ষার হলে অলওয়েজ এই মেথডে করো তাহলে তোমার কখনোই ভুল হবে না। বাট শর্টকাট ইউজ করতে চাইলে অবজেক্টিভে এইটা ইউজ করবা। লজিক বুঝছি? হ্যাঁ, পরে দেখতে পারবা। ভাই আগে যে ম্যাথগুলো করেছে ওগুলো কি রং? তাহলে না, আগের সবগুলো ম্যাথ রং না। আমি আগের ম্যাথগুলো তোমাদের এই মেথডেই করাইছি, ওইটাতে আমি আর বসায় করাই নাই মোস্ট প্রবাবলি। সো যদি করাই থাকি তাইলে রং, বাট ওইটাতে হচ্ছে মনে হয় একটা ম্যাথ এরকম ছিল 10 আর 8-এর কাহিনী। তো এই জন্য তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, বার্নি স্কেলের মান নির্দিষ্ট না, ঠিক আছে। 0.05 কি মেইন স্কেল প্লাস স্মলেস্ট রিডিং? হ্যাঁ, মেইন স্কেলের স্মলেস্ট রিডিং ভাইয়া। আবার একটু কোয়েশ্চেনটা সহ বুঝাবেন? আচ্ছা ঠিক আছে। একটু সরেন, এসএস নিব। আচ্ছা, ঝামেলাটা আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি। আগে যারা এসএস নাও নিয়ে নেন। ওকে, আমি আপনাদেরকে আরেকবার জিনিসটাকে ক্ল্যারিফাই করে দিচ্ছি। আমরা এতদিন যে মেথডে ম্যাথ করতাম সেটা হচ্ছে এই মেথডটা। এই মেথডে কোনো সমস্যা নাই, এটা আপনারা আগেও শিখছেন। প্রবলেম হচ্ছে শর্টকাট মেথডটাতে। শর্টকাটে আপনাদের ফর্মুলাতে এইটা ছিল, মূল স্কেলে ক্ষুদ্রতম এক ঘর, ভার্নিয়ার স্কেলের নাম কি ভাগ সংখ্যা, বা ভার্নিয়ার স্কেলের হচ্ছে যে আমার কি টোটাল হচ্ছে যে রিডিং মাইনাস মেইন স্কেল রিডিং। তো এই জিনিসটা হচ্ছে আপনাদের ভুল ছিল। সো মানে এই জিনিসটা আপনাদের মিসিং ছিল। তো আমরা এতটুকুর সাথে জাস্ট এই জিনিসটাকে অ্যাড করে নিব। এতদিন পর্যন্ত আমরা জাস্ট কি করতাম, মেইন স্কেলে যে ক্ষুদ্রতম ওয়ান মানে রিডিং ছিল সেটাকে টোটাল ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে দিতাম। বাট এখন আমরা এই জিনিসটাকে এক্সট্রা অ্যাড করছি, যে ভার্নিয়ার স্কেলে যে টোটাল ভাগ সংখ্যা আছে, বা টোটাল লাইন অফ ভার্নিয়ার স্কেল মাইনাস হচ্ছে কি মেইন স্কেল, বা ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা মাইনাস মেইন স্কেলের বা মূল স্কেলের মোট ভাগ সংখ্যা, এই অংশটুকু এক্সট্রা অ্যাড হবে। এটা অ্যাড করলে ম্যাথে আর কোনো ভুল থাকবে না, ঠিক আছে? এত বেশি আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। এটা হচ্ছে যে অ্যাকচুয়াল মেথড, যে মেথড আপনি অলওয়েজ ম্যাথ করবেন সৃজনশীলে। আর যদি আপনার কখনো অবজেক্টিভ আসে, ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? বিসি ইজ ইকাল টু 1 - s/n, এটা সূত্র ইউজ করা যায় না? হ্যাঁ যায়। ব্যাড স্টুডেন্ট কি আমি জানি না, বাট ঠিক আছে, তোমার ফর্মুলা এইভাবে ইউজ করতে পারবে। ওকে ভাইয়া, বুঝাই দেন, বুঝি নাই। এখন থেকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবো? ইয়েস, এখন থেকে এই সূত্র অ্যাপ্লাই করবো আনাফ। ওকে, আমি তোমাদের এখন আনমিউট করার সুযোগ দিচ্ছি। আপনারা যাদের যাদের আনমিউট করার করে জিজ্ঞেস করেন, বাট একটু আস্তে ধীরে, পাগলামি করেন। ওকে, হ্যাঁ বলেন, কার কি কোয়েশ্চেন? বলেন বলেন বলেন, কার কি প্রশ্ন? হ্যাঁ, এখন থেকে সূত্র অ্যাপ্লাই করবেন। আপনার আনমিউট করার সুযোগ দিচ্ছে, এখন আনমিউট করতে পারবেন, বলেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আই গেস নাই। সমপাতনটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি। সমপাতন হচ্ছে ভাই ভার্নিয়ার স্কেলের যেই দাগটা বৃত্তাকার, সরি, মেইন স্কেলের সাথে হচ্ছে একদম মিলে যায়, তাকে হচ্ছে ভার্নিয়ার সমপাতন বলে। আপনারা কি স্লাইড ক্যালিপার্সের ভিডিওটা দেখেছেন? স্লাইড ক্যালিপার্সের ভিডিওটা একটু দেখে নিন, আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। ওটা দেখলে আপনি একদম মানে প্রপারলি বুঝতে পারবেন যে সমপাতন জিনিসটা কেমনে বের করে। ভার্নিয়ার স্কেলের যেই রিডিংটা এক্স্যাক্টলি হচ্ছে মেইন স্কেলের সাথে মিলে যায়, তাকে ভার্নিয়ার সমপাতন বলে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া আমরা কি এখন থেকে টেস্ট পেপারস করা স্টার্ট করব?
এখন থেকে করা লাগবে না, ডোন্ট ওয়ারি। আরেকটু পরে, মানে যারা 9-এ বা 10-এ যারা যেখানে আছেন আরেকটু পরে টেস্ট পাবেন, আমি বলে দিব, সমস্যা নেই। ওকে, আর কোনো স্মলেস্ট রিডিং বাই টোটাল লাইন্স কি মাল্টিপ্লাই করা লাগবে না? অমিয়, এটাই ফর্মুলা। দেখো তোমার প্রশ্ন হচ্ছে যে এটা মেইন ফর্মুলা, জাস্ট এটা মাথায় রাখো, হ্যাঁ, আর কোনো কিছু এত চিন্তা করা লাগবে না। স্ক্রু গেজের ভিডিওটা দিবেন? হ্যাঁ, অলরেডি স্ক্রু গেজের ভিডিও আমি শুট করছি, আপলোড হয় না, আপলোড হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওটা অলওয়েজ ইউজ করবা ভাইয়া, ফাহিম যেটা লিখে দিয়েছে ওটা অলওয়েজ ইউজ করবে। এটা কিন্তু আমাদের বইয়ে নাই, তো এই জন্য একটু মানে আমি এটা আলাদা করে হচ্ছে যে অনেকবার ঘেটে ঘুটে বের করছি। আমি তোমাদের সাথে অফলাইন ব্যাচও পড়াচ্ছি, তো অফলাইন ব্যাচে করাইতে যে আমি দেখলাম যে মিলতেছে না, তো তখন আমি বুঝলাম যে আচ্ছা এই জিনিসটা আমি অ্যাড করিনি। ঠিক আছে, আমি হ্যালো এতটুকু ভাইয়া। বুঝলাম। লাস্ট একটা ছোট্ট কারেকশন আছে, যেটা আমি লাস্ট আপনাদেরকে ত্রুটির ম্যাথ করানোর সময় একটা জিনিস একটু ভুল লিখে দিছিলাম, এটা একটু ঠিক করেন তাহলে হয়ে যাবে। কারেকশনটা একটু লিখে নেন। কারেকশনটা হচ্ছে, আপনাদেরকে দেখাইছিলাম না 7 ± 0.5, তো এখানে 0.5 তো ত্রুটি ছিল, পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর। আর এখানে আমরা একটা ছোট্ট ভুল করেছিলাম, 7কে আমি ভুলে ভুলে দিয়েছিলাম যে এটা পরিমাপ, এটা হচ্ছে প্রকৃত মান, এটা হবে পরিমাপকৃত মান। ঠিক আছে, এটা পরিমাপকৃত মান বা মেজার্ড ভ্যালু। আর লাস্টে একটা আছে আপেক্ষিক ত্রুটি, বা যেটাকে আমরা বলি রিলেটিভ এরর। এটা আসলে আমার দোষ না, আসলে ইন্টারমিডিয়েটের বই একটা লেখা, তোমাদের বই আরেকটা লেখা, এই জন্য কনফিউজ হয়ে গেছিলাম। তারপরে যাই হোক, ভুল হতেই পারে, একটু ঠিক করে নেন আপনারা। এটা হচ্ছে যে ফর্মুলাটা একটু ঠিক করবেন, পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর বাই হবে হচ্ছে পরিমাপকৃত মান। আপনাদের এখানে প্রকৃত মান লিখে দিয়েছিলাম আমি ভুলে, এটা হবে পরিমাপকৃত মান বা মেজার্ড ভ্যালু। ঠিক আছে, বাকি সব কিছু ওকে আছে। ওকে বাচ্চারা, তাহলে আমাদের যা যা কারেকশন দরকার ছিল লিখে দিছি, আমরা হচ্ছে যে পরেরটাতে চলে যাই। ভাই ভাইয়া আজকে তাহলে এই ফর্মুলা অল করেন, ওইটা অলওয়েজ ইউজ করবো। হ্যাঁ, কোশ্চেনটা বুঝায়েন। আচ্ছা ভাইয়া, এই চ্যাপ্টার থেকে এররের ম্যাথ কয়টা আসবে? সৃজনশীলে যারা মানে ক্লাস 10-এ আছেন তাদের এক সেট শিওর আসবে সৃজনশীলে, ঠিক আছে। আর যারা হচ্ছে যে ইয়াতে আছেন, কি বলে এটাকে, 9-এ আছেন, তাদের বোর্ডে না আসার চান্স বেশি। বাট যদি হচ্ছে যে আপনাদের স্কুল কলেজে মানে স্কুলে, অবশ্যই আসবে। ওকে, আজকে গতি এখনই শুরু করবো। পরে শুধু শুধু বার্নের কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে? না না, আপনাদেরকে টোটাল হচ্ছে যে লেংথ বের করতে দিবে, এটা তো আমরা করিয়েছি অলরেডি, এই ম্যাথ, টোটাল লেংথ বের করানোর ম্যাথটা বার্নের সমাপতন দিতে করিয়েছে ওটা। আচ্ছা, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? না ভাই, ভাই তোমার কথা তাহলে শুনতে পাচ্ছি না। ভার্নিয়ার কনস্ট্যান্ট বার্নের কনস্ট্যান্ট কি ভাইয়া বলেন? ওইটার আসল তাইলে মানে মেইন সূত্র কোনটা হবে তাহলে, আগেরটা না এখন যেটা করেন ওইটা? তবে এখন যেটা করালাম ওটা, ঠিক আছে। হ্যালো ভাইয়া, ওকে, শুনতে পাচ্ছেন? এমসিকিউ কয়টা আসতে পারে? আম শর্ট সিলেবাসে যারা আছেন তাদের 3টা, আর যারা ফুল সিলেবাসে আছে তাদের একটা বা দুইটাও আসতে পারে বেস্ট। ভাইয়া আগের ক্লাস কথা শুনতে কোথায় পাবা? পাচ্ছেন? গ্রুপে দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, আমি ক্লাস শেষে আপনারা যারা জয়েন করেছেন নতুন, কোন গ্রুপে কি আছে, স্লাইড কোথায় দেওয়া আছে, আমি সব দেখাই দিব, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আর ভাইয়া কথা কিছু? শুনতে ভাইয়া পাচ্ছেন? রিলেটিভ এরর অ্যাকচুয়ালি কি? রিলেটিভ ওকে স্যার বলে ভাইয়া এরর অ্যাকচুয়ালি রিলেটিভ কি? এররটা অ্যাকচুয়ালি আপনি কি কি? আগের ক্লাসগুলো করেছিলেন রিলেটিভ এররের? তোর ফোনের মানে সমস্যা। এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 1-এ? ইয়েস ভাইয়া, করেছি ভাইয়া। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। রিলেটিভ এরর হচ্ছে ভাইয়া, এটা জুম মনে করে করেন দেবে না? আমি পেনের দৈর্ঘ্য মাপছি। এই দেখ আচ্ছা, এই উত্তরটা একবার দিয়ে তারপর ক্লিয়ার। আপনার উত্তর দিচ্ছি। এই পেনের দৈর্ঘ্য মনে করেন হচ্ছে যে আমার কাছে তোর আসছে ফোনের সমস্যা কি আর? 7 ইঞ্চি। কিসের সমস্যা? তো 7 ইঞ্চি যদি হয়ে থাকে, তোর ফোনেরই এইটা সমস্যা। মাপতে যে ফোনের আমার কি ভুল সমস্যা? হয়েছে মনে করেন এই দেখ 0.5 ইঞ্চি, ঠিক আছে। এখন এডুত কতগুলা আছে, এডুত কতগুলা। এই বাবা, এই দেখ জন্য বই আমি না পড়ছি। সবাইকে আনমিউট করার সুযোগ দিই না, কারণ করলে মানুষজন খালি কি যে বলতে থাকে আমি বুঝিও তো না কি আমি। একটু আমি শেষ করি, তারপর আপনাদের প্রশ্ন করেন, হ্যাঁ। ওকে, যেটা বলছি, এটা 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে এরর আসছে 0.5 ইঞ্চি, মানে এরর আসার কথা। তাহলে আপেক্ষিক ত্রুটি বোঝায় প্রতি একক দৈর্ঘ্যে
ত্রুটি কত? এরর পার ইউনিট মেজারমেন্ট। অর্থাৎ আমি 7 ইঞ্চিতে পেলাম 0.5 এর হচ্ছে যে এরর, তাহলে 1 ইঞ্চিতে কত এরর আসছে? এটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। ক্লিয়ার? ভাই একটা কোশ্চেন আছে। জি বলেন। ভাই আমি কিছুক্ষণ আগে আপনার যে ত্রুটির ক্লাসটা করছিলাম, এখানে হুম হুম আমি সব বুঝছি আলহামদুলিল্লাহ, শতকরা ত্রুটিতে মানে আপেক্ষিক ত্রুটি ইন্টু 100% না। হুম এখন ভাই আমি কি এখানে লাইক আপেক্ষিক ত্রুটির সাথে 100 গুণ দিব নাকি 100% গুণ দিব? বিকজ একশো 100% পার্সেন্ট গুণ গুণ দিলে তো দিবেন, একই। 100% গুণ দিবেন। 100% গুণ দিলে সেম থাকে না, লাইক 1 গুণ দিলে তো একই হয় না? ও না না না, আমি যখন 100% গুণ দিই আমি তো পার্সেন্টটাকে রেখে দিই, ও তো হ্যাঁ, সেখানে একশো ওইটাই গুণ দেওয়া ওইটাই, হয়। হ্যাঁ ওইটাই। 100% গুণ দেওয়া মানে হচ্ছে পার্সেন্টটা রয়ে যায়, 100টা গুণ হয়। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ওকে, আমরা তাহলে গতিতে গেলাম। এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো আলোচনা নেই। এই চ্যাপ্টারের উপর এক্সামটা আপনারা যখন বই পাবেন তারপরে নেওয়া হবে। আমি ভাবছিলাম সামনের উইকে নিব বা এই উইকে নিব, বাট আপনারা অনেকে কোর্সে মাত্র জয়েন করেছেন, সময় লাগবে, অনেকে এখনো ঢাকার বাইরে এসে অনেক ঝামেলা। তো বইটা পাওয়ার পরে একবারে নিব, সমস্যা নেই। আপনারা গতি পড়াটা শুরু করে দিই। আসেন আমরা স্টার্ট করি। গতি বা লেখেন হচ্ছে মোশন, চ্যাপ্টার 2। এবং আজকে আমাদের অ্যাকচুয়াল ফিজিক্স স্টার্ট হবে। এতদিন আমরা মজা করছি, এগুলো আসলে কিছুই হয় নাই। এখন আমরা আসল কাহিনী শুরু করব। লেখেন চ্যাপ্টার 02। ঠিক আছে? হ্যাঁ, চ্যাপ্টার ফিজিক্সের 7টা কবে চ্যাপ্টার শুরু করবেন? 02 তে আসি। ওকে, আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি, নাহলে আপনারা আবার আপনাদের কথা বলতেই থাকবেন। তো বন্যতে বন্যতে করলো কি রঙে। ওকে, যেটা বলছিলাম, আমাদের শুরু করি আমরা তাহলে এই জায়গায় চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 তে আমরা যখন গতি পড়ছি, গতিতে আমাদের কি কি জিনিসপত্র লাগবে বা কি কি জিনিসপত্র আছে, চলেন আগে আমরা একটা গতির হচ্ছে যে চ্যাপ্টারের লিস্ট দেখি। ঠিক আছে? লিস্ট দেখার পরে দেন হচ্ছে যে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, হ্যাঁ, চ্যাপ্টার আপনারা যারা ক্লাস দেরি করেছেন রেকর্ড পাবেন, কোনো সমস্যা নেই। গতিতে আমাদের আগে আমরা টপিক লিস্ট দেবো। সবাই হেডিং লেখেন টপিক লিস্ট। মোটা দাগে গতি দুই ভাগে বিভক্ত। ঠিক আছে? মোটা দাগে কয় ভাগে বিভক্ত বললাম? মোটা দাগে গতি হচ্ছে আমাদের দুই ভাগে বিভক্ত। নাম্বার 1, আমাদের গতির মধ্যে আছে এক, অনুভূমিক বা হরাইজন্টাল মোশন, আর দ্বিতীয়ত আছে পড়ন্ত বস্তু বা ফলিং অবজেক্টের মোশন। মোটা দাগে এই দুই ভাগে হচ্ছে যে আমাদের গতি বিভক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুই ভাগে আমাদের গতি বিভক্ত আছে বা গতির ব্যাখ্যাগুলো বিভক্ত আছে, আমরা এখন দেখতে চাই এখানে কি কি কাজ করে। ফার্স্ট অফ অল, যদি আমাদের অনুভূমিক গতি হয় এবং এখানে যদি আমাদের পড়ন্ত বস্তুর গতি বা ফলিং অবজেক্টের মোশন হয়, কেমনে ফাংশন করবে চলেন আপনাদেরকে বুঝাই। অনুভূমিক গতির ক্ষেত্রে আমাদের এই জায়গায় বেশ কিছু হচ্ছে যে টাইপ ওয়াইজ ম্যাথ আছে। তো আমাদের টাইপ ওয়াইজ ম্যাথ করতে হবে। একই সাথে বেশ কিছু গ্রাফ আসবে, এই গ্রাফগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? কয়টা টাইপ ওয়াইজ ম্যাথ আছে? আমার জানা মতে প্রায় 7টা টাইপের ম্যাথ হয়। তো আমরা 7টা টাইপের ম্যাথ দেখবো। ফলিং অবজেক্টের ক্ষেত্রে আমাদের টোটাল 4টা কেস আছে। কয়টা কেস? 4টা কেস। আমরা 4টা কেস দেখবো এবং 4টা কেসের হচ্ছে যে ম্যাথ আমরা সুন্দর মতো সলভ করে ফেলবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের হচ্ছে এই হচ্ছে টপিক লিস্ট, যে আমাদের কি কি টপিকের উপরে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমরা চলে আসি তাহলে হচ্ছে যে গতিতে কি কি জিনিসপত্র আছে সেই গতি নিয়ে ফাইনাল হচ্ছে যে আলোচনায়। সবাই হেডিং দেন হচ্ছে যে গতি। টপিক 1 দেন। দেখেন স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার প্লাস ভেক্টর
কোয়ান্টিটি। তো এবার আমরা দেখব যে স্কেলার ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কি কি জিনিসপত্র আছে, কিভাবে হচ্ছে আমাদের এখান থেকে মানে প্রশ্ন আসবে। তো আমরা অলরেডি জানি যে আমাদের যে রাশি আছে সেই রাশির হচ্ছে যে আমরা এই ভাগটা অলরেডি পড়েছি, তাই না? যে আমাদের যত ধরনের রাশি বা কোয়ান্টিটি আছে, এটা আমি অলরেডি আপনাদেরকে ফ্রি ক্লাসেও দেখিয়েছি। রাশি বা কোয়ান্টিটিকে আমরা গঠন বা এক্সপ্রেশন, গঠন বা কনস্ট্রাকশন এবং এক্সপ্রেশন বা প্রকাশের সাপেক্ষে ডিভাইড করি। আমরা এক্সপ্রেশনের সাপেক্ষে যখন ডিসক্রাইব করেছি তখন আমরা বলেছি যে তার টোটাল তিনটা বৈশিষ্ট্য, মানে দুই ধরনের হতে পারে, স্কেলার, আরেকটা কি বলেছি, ভেক্টর। এবং আমরা এটাও বলেছি যে কিছু অতিরিক্ত বুদ্ধিমান মানুষ আপনাকে টেনসর নামক একটা উদ্ভট আধ্যাত্মিক কিছুর কথা বলবে। সেই উদ্ভট আধ্যাত্মিক টেনসর জিনিসটা আসলে দিন শেষে স্কেলার ভেক্টরই। তো আপনারা বই অনুযায়ী বলবেন দুই প্রকার, এবং আপনাদের যদি কখনো জিজ্ঞেস করে ভাইয়া স্কেলার ভেক্টরের সাথে টেনসরও আছে কিনা, বলবেন ভাইয়া ওই জিনিস আমাদের সিলেবাসে নাই, ওটা আছে আমরাও শুনছি, বাট মমিত ভাই বলছে যে ওইটা আসলে বড় হলে জানতে পারবো, এখন জানলে আমরা ভুলভাল জানবো, এই জন্য আমাদেরকে বলছে এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি না করতে। ক্লিয়ার? যা দরকার সেটা আমরা শিখবো, প্যারা নিও না। আগে আমিও টেন্সর পড়াইতাম, পরে বুঝলাম যে ধুরো টেন্সর পড়ে আসলে কোনো লাভ নেই, এটা তো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্তই না। ওকে, তাহলে আমরা আগায় যাই। তাহলে আসেন আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে স্কেলার রাশি কাকে বলে। সবাই হিডিং দেন, স্কেলার লেখেন। যে সকল রাশি প্রকাশ করার জন্য দিক দরকার নেই, শুধু মান দরকার, তাদের স্কেলার রাশি বলে। লেখেন, the quantities which require only value to express, not direction, is called scalar. এখন কোনটি স্কেলার রাশি ভেক্টর রাশি, এটা খুব কমন একটা হচ্ছে যে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন। আমাদের এমসিকিউ কোয়েশ্চেন গুলো কিভাবে ট্যাকেল করতে হবে আমরা এখন সেটা জানার চেষ্টা করব। ওকে, আমরা ইংলিশ ভার্সনে লিখবো, সরি, আমি এক্সাম্পল লিখবো। দূরত্ব, দ্রুতি, ঠিক আছে, তারপর আছে তাপমাত্রা, কাজ বা ওয়ার্ক, শক্তি বা এনার্জি, এগুলো সব হচ্ছে আমাদের স্কেলার রাশি। এগুলো মুখস্থ করতে হবে না, ইভেনচুয়ালি তুমি মুখস্থ করে ফেলবা অ্যাজ ইউ গো অ্যালং। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ওকে, লিখেছি।
ওকে, সবাই লেখা হয়েছে আই গেস। এখন আসেন তাহলে ভেক্টর রাশি কাকে বলে, চলেন সেটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, দিক বলতে কি সামনে ও পিছনে এরকম? হ্যাঁ, বুঝাবো বুঝাবো বাবা। দূরত্ব তো অভিমুখ আছে। অভিমুখ মানে, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, অভিমুখ না, দূরত্ব যে আমরা জাস্ট বুঝাচ্ছি। মনে করো আমি এখান থেকে এই জায়গায় যাচ্ছি, এখান থেকে এই জায়গায় যাওয়ার দূরত্ব, এখান থেকে এই জায়গায় আসার দূরত্ব সেম। আমি এখান থেকে এখানে গেলাম নাকি এখান থেকে এখানে আসলে ওটা ম্যাটার করে না, ঠিক আছে? ওকে, এটা কোনো বোর্ডে আসছে? স্কেলার রাশিটা আসছে, আমার এক্স্যাক্টলি মনে নেই বাট আসছে। আমি নাম্বারিং দিয়ে দিব। আর আপনাদের হচ্ছে যে এই চ্যাপ্টারের শিটও রেডি হয়েছে, দিয়ে দিব। এবং এবার হচ্ছে যে সবগুলা বোর্ড কোয়েশ্চেনই আমি দিয়ে দিছি, ঠিক আছে? আপনারা নিজেরাই দেখতে পারবেন, সমস্যা নেই। ওকে, আগাই। স্কেলারের পরে আসেন ভেক্টর রাশি। দেখেন, ভেক্টর কোয়ান্টিটি। দেখেন, যে সকল রাশি প্রকাশ করার জন্য যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয় দরকার, তাকে ভেক্টর রাশি বলে। ইংরেজি ভাষা লেখেন, the quantities that require both value and direction to express is called vector quantity। ঠিক আছে? ওকে, আগে স্লাইডটা একবার দেখাবেন। ও বাবা, তোমাদের একই প্রশ্ন প্রতিদিন করো। ইংলিশ ভার্সনের শীট ফেব্রুয়ারিতে পাবা, আগেই বলেছে। এই মাসে আমি বাংলা ভার্সন গুলো শেষ করি, দেন ইংলিশ ভার্সন গুলো বানাবো, মানে বানাচ্ছি আর কি। একই প্রশ্ন প্রতিদিন করে, আল্লাহ, আমার ধৈর্য অনেক বেড়ে গেছে। তোদেরকে একটা গল্প বলবো, দেখেছি এতটুকু। আমি যখন পড়ানো শুরু করি, তখন আমি প্রথম পড়ানো শুরু করি উদ্ভাসে। উদ্ভাসে হচ্ছে 2000, তখন 19 সাল। 19 সালে তোমরা কোন ব্যাচে পড়ো, কোন ক্লাসে পড়ো তোমরা? ফাহিম, এখন কি কাজ পড়াচ্ছি বা ওয়ার্ক পড়াচ্ছি? না, তাই না? তা যখন কাজ পড়ো ওয়ার্ক পড়ো তখন ব্যাখ্যা দিব। আপাতত মাথায় রাখো, কাজ স্কেলার রাশি, বিকজ এখানে ডট গুণ হয়। কি গুণ হয়? ডট গুণ হয়। কিছু বুঝছি, বুঝি নাই, বুঝাবো, সমস্যা নেই, তোমার অ্যান্সারটা দিয়ে রাখো। ওকে, 2019 সালে তখন আমি হচ্ছে উদ্ভাসে পড়ি, আমার উদ্ভাসে পড়াই। তো উদ্ভাসে যখন পড়াই, তখন হচ্ছে যে আমি উদ্ভাসের অনেক ফেমাস ম্যাথ টিচার ছিলাম। আপনারা ভাবেন আমি আসলে ফিজিক্সের টিচার, ইন রিয়েলিটি আমার অ্যাকচুয়াল স্ট্রেংথ হচ্ছে ম্যাথে। আমি ম্যাথের টিচার ছিলাম, ইনফ্যাক্ট আমার ফেভারিট সাবজেক্ট ছিল ম্যাথ। পরে কালে ভদ্রে কিভাবে কিভাবে জানি ফিজিক্সের টিচার হয়ে গেলাম। সো যখন আমি উদ্ভাসে পড়াতাম, তখন আমি ক্লাস 9-এর ক্লাস নিতাম, 9 এবং 10-এর। তো একবার এরকম ক্লাস নিচ্ছি, ক্লাস 9-এ এক মেয়ে আমাকে হঠাৎ করে প্রশ্ন করা শুরু করেছে, ভাইয়া ম্যাথটা বুঝি নাই। আমি বুঝাই দিছি, আবার বলছে ভাইয়া বুঝি নাই, আবার বুঝাই দিছি, আবার বলছে ভাইয়া বুঝতেছি না, আমি আবার বুঝাই দিছি। আমি ওই দিন সামান্য কিছু টাকার জন্য একই অঙ্ক টানা 7 বার বুঝিয়েছি। এবং তারপর আমি রিয়েলাইজ করেছি যে আসলে তারা মজা নিচ্ছিল। বাট ওইখান থেকে আমি বুঝতে পারলাম
যে আমি আসলে কোন একটা প্রশ্ন 7 বার বুঝাইতে পারবো রাগ না হয়ে, 8 নাম্বার বার কি হবে আমি জানি না। 7 নাম্বার বার বুঝবা, মানে 7 নাম্বার পর্যন্ত আমার গ্যারান্টি আছে যে আমি ধৈর্য সহকারে বুঝাইতে পারবো। ঠিক আছে, ওকে, লিখেছি। ওকে, হ্যাঁ, গ্রুপে রিকোয়েস্ট দিতে একসেপ্ট করেন। হ্যাঁ করবো বাবা, একটু ক্লাসটা শেষ করি। তোমরা ক্লাসের মাঝখানে যদি আমি সব করে ফেলি তাহলে কিভাবে হবে বলো? ওকে, সবাই লিখছে এতটুকু? এগুলো বাদে আরো আছে, আমরা এখনো শিখতেছি না, ইভেনচুয়ালি শিখে ফেলবো। আচ্ছা, স্কেলার এবং ভেক্টরের মধ্যে আমরা অনেক কিছু তো জানলাম, যে স্কেলার আছে, ভেক্টর আছে। আমরা এখন যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টরের প্রকাশ করার জন্য কি কি দরকার হয়, তাই না? তো একটু আসেন লিখে ফেলি, সবাই লেখেন। ভেক্টর রাশির দিক কিভাবে প্রকাশিত হয়? ভেক্টর রাশির দিক কিভাবে প্রকাশিত হয়? লেখেন, হাউ টু এক্সপ্রেস ডিরেকশনস অফ ভেক্টর কোয়ান্টিটি। এখানে বেশ কিছু ফরম্যাট আছে। প্রথম যেটা সবচেয়ে কমন ফরম্যাট, এটা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ঠিক আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা একটা কমন প্রসেস। আরেকটা খুবই কমন প্রসেস হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল, যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে, এত ডিগ্রি কোণে, এইভাবে তোমাকে হচ্ছে যে বলা হবে। সো দেয়ার আর মাল্টিপল মেথডস, যার মাধ্যমে আমরা ভেক্টর রাশির যে ডাইরেকশনস গুলো আছে সেগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? নাই। এটা বাদে আরেকটা আছে, সেটা আমি লিখে দিচ্ছি, বাট মাত বলি করে আবার আপনারা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। এটা লিখে দিচ্ছি জানার জন্য। আয়ত একক ভেক্টর রূপে, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। কি বলছি এটা নিয়ে বেশি মারামারি করবা না, কোনো প্রশ্ন নেই এটা নিয়ে। কি হবে? যেমন 2i প্লাস 3j, এটার অর্থ এক্স অ্যাক্সিসে 2, ওয়াই অ্যাক্সিসে 3। এটা এখন লাগবে না, কোথায় শিখবো, কবে শিখবো? বড় হলে, বড় হলে জানতে পারবে। জাফর ইকবাল স্যারের মতো বলে দিলাম, পরবর্তী শ্রেণীতে জানতে পারবে। ঠিক আছে, বড় হলে জানবা। তাহলে এখন কেন জানা রাখছি? এমনি একটু ফ্লেক্স নেওয়ার জন্য, যে এই অনেক কিছু পড়ছি তোমরা, মানে তোমরা কিন্তু পড়ে ফেলছো, পরে জানবা। ঠিক আছে, এটা নিয়ে মারামারি করা দিচ্ছে না। আচ্ছা, এটা বাদে আরেকটা আছে, আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে টেকনিক্যালি এটা আসলে এটা সিমিলার। নাম্বার 4 হচ্ছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস, বা এটাকে আমরা বলি হচ্ছে যে কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশিয়ান প্লেন, কার্তেশীয় স্থানাঙ্ক। বুঝলাম? समझ में आया? ক্লিয়ার? ওকে, গুড। ওকে, সবাই এতটুকু বুঝেছি? ওকে, বুঝলাম। এখন আসেন আমরা কয়েকটা ইন্টারেস্টিং জিনিস জানবো অ্যাবাউট স্কেলার্স এন্ড ভেক্টরস। স্কেলার এবং ভেক্টরের ক্ষেত্রে কি বলেছে? ভেক্টরের ডি নো কি এক্সট্রা জ্ঞান? হ্যাঁ, ডি নাম্বার এক্সট্রা জ্ঞান না, ডি নাম্বারটা নর্মাল জ্ঞান, এটা এক্সট্রা জ্ঞান। এটা হচ্ছে যে তোমাদের এক্সট্রা নলেজ। তোমাদেরকে বলেছিলাম না ভাইয়া যেগুলো বলবো এক্সট্রা জ্ঞান, ওইগুলা কি জানার জন্য পড়বা, ওগুলা নিয়ে আবার বোর্ড পরীক্ষা মারামারি করো না। ওগুলো এমনি শিখাচ্ছি ফর ফান, জ্ঞানের আলোয় তোমাদেরকে আলোকিত করার চেষ্টা করছি, আর কোনো কাহিনী নেই। ওকে, লিখেছি বাবা। কারো বাকি আছে? থাকলে বলে ফেলেন। নাই? ওকে, গুড, আগে চলেন। আমাদের এতটুকু লেখা হয়ে গেলে, লিখছেন? সবাই লিখছিলেন?
আমি আপনাদের প্রশ্ন করতে দিব, একটু হচ্ছে যে আগে সবাই লিখে নিই, এর পরের স্লাইডটা পড়ানোর পরে আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আসবে। এনলাইটমেন্ট হচ্ছে, বাই দ্য ওয়ে, enlighten is the only English word most probably which has the same suffix and same prefix. Light এর আগে প্রিফিক্স n, তারপর হচ্ছে যে সাফিক্স n। সো enlighten একটা খুবই ইন্টারেস্টিং ওয়ার্ড, যেটা মানে সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে একই। অ্যাক্সিস হচ্ছে অক্ষ, আরে বাবা সরি ভুলে গেছিলাম লিখতে, অক্ষ। হ্যাঁ মিনহাজ ঠিক বলছো, একটা ইনিশিয়াল লাইন দরকার। নাম্বার ডি কি লাগবে? হ্যাঁ লিখে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে না, সমস্যা নাই, এটা তোমাকে জানার জন্য শেখাচ্ছে যে কি কিভাবে এক্সপ্রেস হইতে পারে। ওকে, এখন আসেন আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, ঠিক আছে? ভাইয়া সি নং একটু পড়ি দেন, আচ্ছা পড়ে দিব। আচ্ছা, এটা বলে 2i+3j, আর এগুলো হচ্ছে ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর এটা হচ্ছে আয়ত একক ভেক্টর রূপে, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, ঠিক আছে? সবাই লিখেছি বাবা? ওকে, আপনাদের কারো কি প্রশ্ন থাকলে বলে, দেখে আনমিউট করি আপনাদেরকে। সরি, আপনাদেরকে একটু ট্রেন করতেছে, হ্যাঁ, নাহলে যেটা হবে প্রথম প্রথম আপনারা তো জুমে ফার্স্ট টাইম ক্লাস করছেন, দেখা যাবে আপনারা এত কোশ্চেন করছেন আপনারা মানে ভুলাই ফেলতেছে, আমি এই জন্য হচ্ছে যে আপনাদেরকে আমি একটু ট্রেন করছি। কি ব্যাপার, ও হোস্ট আবার ও হয়ে গেছে, দেখছো কি জ্বালা। ঠিক আছে, হ্যাঁ এবার বলো, কারো কোনো প্রশ্ন? পোলার কোঅর্ডিনেট প্লেন ইউজ করা যায় না? হ্যাঁ যায়, কেন যাবে না? বাট তোমরা তো পোলার কার্টেসিয়ান পোলার স্থানাঙ্ক এখনো পড়ো নাই, অ্যাজ ফার যায় না। হ্যাঁ ডিটা বুঝাই দিতে পারবেন? হ্যাঁ শিওর। বললো কেউ এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছে, তো এইভাবে আমি ডিরেকশন বুঝালাম, এক্স আর ওয়াই অক্ষ বরাবর দিয়ে ডিস্টেন্সের একটা তাকে ডিরেকশনের আইডিয়া বোঝানো গেল। হ্যাঁ আজকে লেকচার সেটা দিয়ে দিব ভাইয়া, কোথায় পাবেন সবই বলে দিব। ওকে আমরা গেলাম। স্যার, হ্যাঁ বলেন। কার্তেশীয়র এখানে এটা কি লেখছেন বোঝা যাচ্ছে না, একটু পড়ে দেন। কার্টেসিয়াস স্থানাঙ্ক, স্থানাঙ্ক, ঠিক আছে? ওকে আগাইলাম। তো আমি আবার সবাইকে একটু মিউট করে দিচ্ছি। ওকে আসেন আগে, তার বাবা ফোন দিচ্ছে, একটু ফোন দিয়ে ধরে নি। হ্যালো বাবা, আমি ক্লাসে, বলো, ক্লাসে বলো, বলো বলো। হ্যাঁ বাবা বলো। আনিকা, আনিকা, হ্যাঁ আমার, ওই তো হচ্ছে আমার ফ্রেন্ড আছে আনিকা, ওর রেফারেন্সে মনে হয়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওদের ড্রাইভার নামই আলী। আচ্ছা, এখন দিব, কি বললো বুঝলাম না। দেখেন স্কেলার ও ভেক্টরের যোগ, দেখেন সামেশন অফ, সরি, অ্যাডিশন অফ স্কেলার এন্ড ভেক্টর। তো বাবা স্কেলার আর ভেক্টরের যদি আমরা যোগফলগুলোর মধ্যে একটু মেজারমেন্ট করি, যেটা কিভাবে কাজ করে, যদি আমরা স্কেলারের কথা চিন্তা করি, তাহলে লেখেন বীজগাণিতিক নিয়ম মানে, follows algebraic method, লিখেছেন? follows algebraic addition মানে কি? মনে করো তোমাকে আমি যদি জিজ্ঞেস করি 5 জুল প্লাস 3 জুল ইকুয়াল টু কত, কি বলবা? বলেন কি বলবেন 5 জুল আর 3 জুলকে?
যোগ করলে কত আসে? এনিওয়ান? 8, রাইট? ইজি। 5 জন আর 6 জন কত আসবে? 8 জন। হাউএভার ভেক্টরে ক্যাচাল আছে। যেমন ভেক্টরে লেখো বিশেষ যোগের নিয়ম অনুসরণ করে, নিয়ম অনুসরণ করে, ফলোজ স্পেশাল রুল অফ অ্যাডিশন। যেমন তোমাকে যদি আমি বলি যে ভাইয়া 5 নিউটন এর সাথে 3 নিউটন যোগ করছি, ঠিক আছে? এভাবে দিই আমি দাদা, যেখানে F1 হচ্ছে 5 নিউটন, F2 হচ্ছে 3 নিউটন। তুমি কি বলবা, কত আসবে অ্যান্সার? কি মনে হয়? 8, 2, নাইম বলছে 2। আচ্ছা ভাইয়া, এই জায়গায় কত আসবে কেউ জানে না, বিকজ আপনাকে এখানে অ্যাঙ্গেল বা ডিরেকশন দেয় নাই। যেমন এই যে 5 নিউটন, 2 নিউটন, 3 নিউটন যোগ করছি, এমন হইতেই পারে যে এই একটা বক্স, এই বক্সকে দুইজন বন্ধু মিলে একই ডাইরেকশনে ধাক্কা দিচ্ছে, তাইলে এই কেসে লব্ধি বল হবে বা সামেশন হবে 8 নিউটন। হাউএভার যদি 2 নাম্বার কেসে আমরা দেখি যে এই একটা বল, ওকে এক বন্ধু 5 নিউটন ফোর্সে টানতেছে, আরেক বন্ধু 3 নিউটন ফোর্সে টানতেছে, তাহলে ইন দ্যাট কেস টোটাল বল কত হবে বা ফোর্স কত হবে? 5 মাইনাস 3, অর্থাৎ 2 নিউটন এই ডাইরেকশনে, রাইট? তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম ভেক্টরের ক্ষেত্রে আসলে আমাদের বিশেষ নিয়ম আছে। আমরা জাস্ট এখানে ঢালাও ভাবে ভ্যালু গুলোকে যোগ করে দিলে অ্যান্সার পাবো না, যেটা কিনা আমরা স্কেলারের ক্ষেত্রে পেয়েছি। লজিক বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন আছে বাচ্চারা? থাকলে বলেন। ওকে, নাই আই গেস। আরেকবার বুঝাবো? ওকে শিওর, আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। মাত্র একবার হইলো 7 বারের মধ্যে। ওকে শিওর। দেখেন এফ এর উপর কি চিহ্ন? আচ্ছা ভালো কথা, এটাকে আমরা ভেক্টর চিহ্ন বলি, ঠিক আছে? ভেক্টর সাইন, এটা দিয়ে বুঝায় যে এটা ভেক্টর রাশি। তো যেটা বলছিলাম, F1 এবং F2 যদি একই ডাইরেকশনে কাজ করে তাহলে 8 নিউটন টোটাল যোগফল। এখন আমি যদি এই কলমটাকে আমি এদিকে টানতেছি, আমার আরেক ফ্রেন্ড এদিকে টানতেছে, তাহলে দুইজন মিলে যদি একজন 5 নিউটন একজন 3 নিউটন ফোর্সে টানো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় দুইজনের টোটাল ফোর্স কত, তাহলে তুমি কি বলবা? 8 নিউটন নাকি 2 নিউটন, কোনটা বলবা? বলো বলো, 8 নিউটন 2 নিউটন, কোনটা বলবা? 2 নিউটন বলবা, রাইট? এর মানে হচ্ছে দিন শেষে এই যে আমাদের দুইটা আলাদা হয়ে গেল, এখানে আমাদের ম্যাটার করে কোনটা? ম্যাটার করে হচ্ছে যে 2 নিউটন, এটা ম্যাটার করছে। অর্থাৎ দিন শেষে দুটোকে যোগ করো বললেই হবে না, বলতে হবে কোন ডিরেকশনে যোগ করতে হবে। দেখো কেস ওয়াইজ কিন্তু আমাদের অ্যান্সারটা আলাদা হয়ে গেল। বুঝতে পারলাম? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন, আমি জানতাম এই প্রশ্ন তোমরা করবা। কে করেছে? রবিউল। রবিউল, আমি জানতাম এই প্রশ্ন তুমি করবা যে ভাইয়া যদি একজন 5 মিটার এদিকে দেয়, একজন 3 মিটার এদিকে দেয়, তাহলে তো মাইনাস হবে, এটা যোগফল কেন বলতেছেন? আসলে অঙ্কে যোগ বলে কিছু নাই, সরি মাইনাস বলে কিছু নাই। যা মাইনাস সেটা আসলে কি, মাইনাস ভ্যালুকে প্লাস করা, ঠিক আছে? তো আমরা, আচ্ছা ঠিক আছে, তুমি এই কথা বললো, চলো তোমাকে আমি আরেকটা সিনারিও দিই, তোমার কনফিউশন দূর হয়ে যাবে, আমি আরেকটা সিনারিও দিচ্ছি। এইবার কত হবে? এবারে কি 8 নিউটন হবে? এবার তো দুইজন দুই দিক দিয়ে ধাক্কা দিচ্ছে, ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, অফকোর্স 8 নিউটন হবে না, 8 নিউটন থেকে কম হবে একটু। এইটাই হচ্ছে কাহিনী, যে আসলে এখানে অ্যাঙ্গেলটা ম্যাটার করতেছে। বুঝতে পারলাম? ওকে, কেস 3, এটার কথা বলছো? হ্যাঁ, মানে এই ডিরেকশনে ধাক্কা দিচ্ছে আর এই ডিরেকশনে ধাক্কা দিচ্ছে, টোটাল ফোর্স হচ্ছে 8 নিউটন হবে না, বিকজ 5 নিউটনের পুরো অংশ ওই পাশে ওকে ধাক্কা দেয় নাই। ক্লিয়ার? আচ্ছা, গেল এতটুকু। পড়েন।
লাস্ট পার্ট, চলেন তারপর অংশে চলে যাই। লেখেন স্কেলার ও ভেক্টরের স্কেলার ও ভেক্টরের পরিবর্তন। লেখো চেঞ্জ ইন স্কেলার এন্ড ভেক্টর। ঠিক আছে, স্কেলার আর ভেক্টরের হচ্ছে যে আমাদের পরিবর্তন। ডিরেকশন ডিফারেন্ট হলে কি অ্যাঙ্গেল লাগবে সামের জন্য? হ্যাঁ, ডিরেকশন ডিফারেন্ট হলে অ্যাঙ্গেল লাগবে সামের জন্য, এটা আমরা শিখবো। আমি তোমাদেরকে অ্যাডভান্স পড়া শিখাবো, ডো নট ওয়ারি, ওটা আমরা শিখবো। এটা ফর্মুলা হচ্ছে রুট ওভার নাম কি পি 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 স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। এখন শিখাবো না, এখন শিখালে মাইট দিবে সবাই আমাকে। এখন না, শিখাবো, সমস্যা নেই, তোমাদের 9-10 শিখাবো। স্কেলার আর ভেক্টরের পরিবর্তন, চেঞ্জ ইন স্কেলার এন্ড ভেক্টর, এটা একটা গল্প দিয়ে আমরা শিখবো, ঠিক আছে? খুব সোজা একটা গল্প। আগে আমরা স্কেলারটা দেখি। স্কেলার হচ্ছে লেখেন শুধুমাত্র মান পরিবর্তন হলে শুধুমাত্র মান পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তন হয়। স্কেলার রাশি পরিবর্তন হয়। লেখেন only change in value can change scalar। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে ভেক্টরে কি হবে? ভেক্টরটা বোঝার জন্য আমরা এখন একটা ছোট্ট ভলান্টিয়ার লাগবে। কে ভলান্টিয়ার হতে চান? একজন ভলান্টিয়ার দরকার। কে ভলান্টিয়ার হবেন? নাইম ভলান্টিয়ার হতে চাইছে, গুড। নাইমকে আমরা ভলান্টিয়ার হিসেবে আজকে নির্বাচিত করলাম। না না, আজকে নাইম হয়ে গেছে, আজকে আর তোমরা পারবা না। নাইম ভলান্টিয়ার হিসেবে, মনে করো নাইম ভালো ছেলে, পড়াশোনা করে, কিন্তু আজকে নাইমের মনে হলো ধুর ভাই ভাল লাগতেছে না, একটু ক্লাসটা বাঙ্ক মারি। নাইম ক্লাসটা বাঙ্ক করলো। বাঙ্ক করে নাইম রিক্সায় ঘুরতে চলে গেল। এখন নাইম একা একা ঘুরছে না, নাইম তার একজন বিশেষ বান্ধবীর সাথে ঘুরছে। খুব ভালো কথা, নাইম ঘুরছে। আচ্ছা রিক্সা না, নাইম এমনি ঘুরছে, সমস্যা নেই, ঠিক আছে। আর বান্ধবী লাগবে না, নাইম এমনি ঘুরছে, থাক আমরা নাইমকে ডিস্টার্ব না করি, নাইম এমনি ঘুরছে। এই হচ্ছে নাইম। হ্যাঁ, দেখো নাইমকে আমরা ড্র করি। দেখছো কি হ্যান্ডসাম ড্রয়িংটা করলাম? ইস, নিজেকে নিজেই ভালো লাগতেছে, এই যে নাইম। এখন নাইম হচ্ছে তাইরে নেড়ে না করতে ঘুরতেছে, ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে দেখলো নাইমের জিগরি বন্ধু এখানে দাঁড়ানো। নাইম কি করলো? বন্ধুকে দেখে দিল এক দৌড়। তাহলে নাইম আগে যাচ্ছিল 5 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে বা বেগে, এখন নাইমের বেগ হয়ে গেল 20 মিটার/সেকেন্ড। তাহলে আমাকে বলেন নাইমের বেগ কি পরিবর্তন হয়েছে নাকি না? নাইমের ভেলোসিটি কি চেঞ্জ হয়েছে নাকি না? কি মনে হয়? আল্লাহ ভাই, একটা মানুষ কতবার ফোন দেয়। হ্যাঁ বলেন। হয়েছে, রাইট, হয়েছে, গুড গুড। তাহলে নাইমের যদি আমাদের ভেলোসিটি চেঞ্জ হয়, তাহলে আমরা বলতে পারি এক, মান পরিবর্তন হলে, অর্থাৎ যদি আমাদের ভ্যালু চেঞ্জ হয়, দেখি ভ্যালু চেঞ্জ গেল, এটা গেল হচ্ছে ভ্যালু চেঞ্জ। এখন কেস 2 তে আসো। নাইম আবার হাঁটছে, বন্ধুর সাথে গল্প করা শেষ, তো হঠাৎ করে দেখলো নাইমের স্যার সামনে দাঁড়ানো। নাইম কি করলো? স্যার যেন সন্দেহ না করে, এর জন্য আগে নাইম 5 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে এখানে যাচ্ছিল, নাইম সুন্দর করে ঘুরে অপোজিট দিকে এবার 5 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে গেল। আমার প্রশ্ন হচ্ছে নাইমের ডিরেকশন কি চেঞ্জ হয়েছে নাকি না? হয়েছে।
এখন কি আমরা বলবো নাইমের বেগ একই ছিল নাকি নাইমের বেগ আলাদা হয়ে গেছে, কি বলবো? আপনাদের কি মনে হয়, নাইমের বেগ সেম নাকি ডিফারেন্ট? আলাদা, রাইট? তাইলে আমরা বলতে পারি যে দিক পরিবর্তন করলেও বেগের মান পরিবর্তন হয় বা ভেক্টর রাশি পরিবর্তন হয়। দেখেন ডিরেকশন চেঞ্জ। লাস্টটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল কেস। নাইম আবার ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এবার নাইম দেখলো নাইমের আব্বু দাঁড়ানো। নাইম তো দেখছে, আর ওইদিকে আঙ্কেলের সাথে চোখে চোখ পড়ছে। নাইম এবার কি করলো, নিজের জীবন বাঁচানোর জন্য উল্টা পথে সেই দৌড় দিল। তাহলে এইবার নাইম 55 মিটার/সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করছে। তো 55 মিটার/সেকেন্ড বেগে যদি নাইম দৌড়ানো শুরু করে অপোজিট ডিরেকশনে, তাহলে এবার কি হয়েছে, তার ডিরেকশন ভ্যালু দুটোই চেঞ্জ হয়েছে। তাহলে আমরা লিখবো মান ও দিক উভয় পরিবর্তন। দেখেন ভ্যালু অ্যান্ড ডিরেকশন বোথ চেঞ্জ। লিখা যায় নাকি না? লিখে ফেললাম, বাস আমাদের এতটুকু হয়েছে। ও বাবা, 8টা 53 বেজে গেছে। আল্লাহ, এত কিছু পড়ে এলাম কখন? দেখছো, ক্লাস শুরু করলাম, কোথায় যে সময় চলে গেল কিছুই বুঝলাম না। এভাবে করতে থাকলে কিভাবে আমরা আলোর পথে আসবো বলো তো? অনেক জ্ঞান এখনো তো নেওয়াই বাকি। ওকে, দিকেরটা আরেকবার বুঝাবো ভাই। আগে যাচ্ছিলাম এইদিকে, এবার উল্টা দিকে যাচ্ছি, একই মানে, কিন্তু বেগ পরিবর্তন হয়ে গেছে বা ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে। সবার শেষ, ডুমসডে। ওকে, আগাই। ঠিক আছে, আমরা এখন একটু পার্থক্যটা পড়বো। স্কেলার আর ভেক্টর রাশির পার্থক্য কিন্তু আমাদের পরীক্ষায় আসে, তো এটা ভালো করে হচ্ছে লিস্ট ডাউন করতে হবে। কত সালে আসছে আমি একটু ভুলে গেছি, কিন্তু আসছে, আমি লিখে দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? দেখেন স্কেলার ও ভেক্টরের পার্থক্য। দেখেন ডিফারেন্স বিটুইন স্কেলার এন্ড ভেক্টর। স্কেলার ও ভেক্টরের দেখেন ডিফারেন্স ঠিক আছে? তো স্কেলার আর ভেক্টরের মধ্যে আমরা পার্থক্য লিখবো। চলেন পার্থক্যগুলো লিখে দিই। প্রথম পার্থক্যর জন্য আমরা আগে এখানে একটা দাগ টানি। তো প্রথমে সবাই সংজ্ঞা লিখে দিবেন। তো এটা আমি আর লিখলাম না, আপনারা জাস্ট লিখে রাখেন ডেফিনেশন। সংজ্ঞা বা ডেফিনেশনের পরে আপনারা লিখবেন শুধু মান পরিবর্তনে স্কেলার রাশি পরিবর্তিত হয়। only changes with value change। ইংলিশ ভার্সন আর এখানে লিখবেন মান দিক বা মান দিক উভয় পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তিত হয়। ভেক্টর রাশি পরিবর্তিত হয়। চেঞ্জেস
through value, direction, or value plus direction change. লাস্টটাও আপনারা আই গেস নিজেরাই বুঝতে পারছেন। বীজগাণিতিক যোগের নিয়ম অনুসরণ করে, follows algebraic addition দেখেন বিশেষ যোগের নিয়ম অনুসরণ করে। follows special rule of addition। ঠিক আছে বাবা? ওকে, লিখে ফেলি। আল্লাহ, কত যে কল আসতেছেন, পাগল হয়ে যাবো। আহ, কে জানি মেসেজ দিচ্ছে, কি মেসেজ দেখেন চলেন। ভাইয়া 2 কেসে ভেলোসিটি চেঞ্জ হলে কি হবে? 5 মিটার পার সেকেন্ড। ভাইয়া ভেলোসিটি এটা তো বুঝাচ্ছি, ভেলোসিটি শুধুমাত্র ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, সরি মানের উপর ডিপেন্ড করে না, ডিরেকশনের উপর ডিপেন্ড করে। আমি এই বরাবর যাচ্ছি আর এই বরাবর যাচ্ছি একই পেসে, বা সেটা আলাদা, মানে দে মিন ডিফারেন্ট থিংস। ঠিক আছে? হোয়াট ইফ while রানিং দ্য ডিরেকশন চেঞ্জেস? হ্যাঁ, অফকোর্স, অফকোর্স চেঞ্জ হবে। সবার হয়েছে? আমরা আগাবো। আচ্ছা, এগিয়ে যাই। সবার এতটুকু হয়ে গেলে চলুন পরবর্তী অংশে যাই। আমাদের স্কেলার ভেক্টর পার্থক্য লিখেছি বাবা, কারো বাকি আছে? নাই? আসেন এগিয়ে যাই। ওকে ভাইয়া, আমাদের মোটামুটি যদি এতটুকু কমপ্লিট হয়ে যায়, আসেন আমরা পরেরটা তাকাচ্ছি। আমাদের এখানে হচ্ছে যে গঠন, মাত্রা টাত্রা সবই লেখা আছে। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে দূরত্ব। সবাই লেখেন দূরত্ব ও সরণ। লেখেন দূরত্ব ও সরণ, বা লেখেন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, দূরত্ব লেখেন। লেখেন সময়ের সাথে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, লিখেছি বাবা, সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে লিখেছি সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে এটির আদি ও চূড়ান্ত অবস্থা মধ্যবর্তী দূরত্বকে
মধ্যবর্তী ব্যবধানকে দূরত্ব বলে। লেখেন ডিস্টেন্স ইজ দি ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল and final position of any object when it changes position with respect to time. With respect to time. লিখলাম বাবা? ওকে, এখন আমরা চলেন দূরত্ব আর সরণের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাকে আমরা এখন হচ্ছে যে ব্যাখ্যা করি, মানে সরি দূরত্ব জিনিসটা সেটাকে আমরা ব্যাখ্যা করি। মনে করেন আপনি 10টা 1 মিনিটে এখানে ছিলেন, 10টা 2 মিনিটে আপনি এখানে আসছেন, তাহলে এ আর বি, এই এ বি এর মধ্যবর্তী যে আমাদের পার্থক্যটা আছে মানে ব্যবধানটা আছে, এটাকে আমরা বলছি দূরত্ব বা ডিস্টেন্স। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, যদি আমরা বুঝতে পারি তাহলে আসেন আমরা এখানে লিখে দেখাই। ফাইনাল পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। ঠিক আছে? ওকে, এতটুকু আমরা সবাই লিখতে পেরেছি। কাইন্ডের কার্ভের ডিস্টেন্স হয় না? হ্যাঁ, আসবে এটা। আর ক্লাস কখন শেষ হবে? 9টা 10-এর দিকে শেষ হয়ে যাবে। তো এই জায়গায় আসলো আপনাদের একটা খুবই বড় কমন সমস্যা আছে। সমস্যা আপনারা টাইমের আগে কোয়েশ্চেন করেন, এটা এটা একটা বাজে স্বভাব। দেখেন আমি কি পড়াচ্ছি, আমি এখনো মাত্র সংজ্ঞা পড়াইছি, ব্যাখ্যায় যাইনি। যাই, ব্যাখ্যা দেই, যদি আমি টপিক থেকে অন্য টপিকে চলে যেতে চাই তখন আপনি টপিক রিলেটেড যে কোয়েশ্চেনটা বাকি থাকবে সেটা করবেন। দ্যাটস হাউ কোয়েশ্চেনস নিড টু বি আস্কড। যদি আপনি, এই জন্য আমি আপনাদের আনমিউট করতে দেই নাই আজকে, আমি আপনাদের ট্রেন করতেছি, কারণ আমি জানি এটাই হবে। আমি মনে করেন দূরত্ব কথাটা বলছি, তুমি প্রথমে দূরত্ব নিয়ে একটা প্রশ্ন করবা, যেটা কিনা দূরত্ব আমি এখনো পড়াই নাই, হয়তোবা তুমি জানো, দ্যাটস ফাইন, বাট ইউ ফার্স্ট নিড টু লেট মি এক্সপ্লেইন ইন মাই ওয়ে। তারপরে বাবা তোমার প্রশ্ন আমি উত্তর দিতে পারবো। বুঝতে পেরেছি? এটা সবার জন্যই, একসাথে আমি বুঝাচ্ছি। দ্যাটস হাউ ইউ নিড টু ইন্টারঅ্যাক্ট। আপনাকে এগুলো শিখতে হবে আস্তে আস্তে। মনে করেন আপনি কোন একটা কনফারেন্সে গেলেন, সেখানে যে স্পিকার সে বলতেছে, বলার আগে আপনি মাঝখান দিয়ে কোয়েশ্চেন করা শুরু করলেন, তাই সেটা প্রবলেম না? আরো সবাইকে শুনতে দিতে হবে, ধৈর্য ধরতে হবে, শেষ হবে, তারপর আপনি দেখবেন আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা হয়েছে কিনা, না হলে দেন আপনি আপনার কোয়েশ্চেনটা করবেন। ক্লিয়ার? এটা সবাই শিখেন। ঠিক আছে? যেমন দেখেন আমি কিন্তু গত 3 মিনিটে কোনো প্রশ্ন আসারই কথা না, কিন্তু আপনারা সবাই করছেন, প্রশ্ন করছেন কেন? গত 3 মিনিট আমি সে সংজ্ঞা লিখছি, আমি কিছুই বুঝাইনি। তো ধৈর্য ধরতে শিখতে হবে। ঠিক আছে? এগুলা ট্রেন্ড হন, দেন আমি আপনাদের সারাক্ষণে আনমিউট করে রাখবো, কোনো প্যারা নেই। যেমন আমার ইন্টারের ব্যাচে কিন্তু আপনার এখানে কয়জন, তার থেকে বেশি স্টুডেন্ট থাকে, 100-150 থাকে, বাট আনমিউটেড থাকে সবাই, বিকজ ওরা ট্রেন্ড হয়ে গেছে। আপনারাও হবেন, ডোন্ট ওয়ারি। লিখছি আদি অবস্থান আর অন্ত অবস্থান। ওকে, এবার আসেন আদি অবস্থান অন্ত অবস্থানের মধ্যে আমাদেরকে কি শিখতে হবে? আমরা একটু দেখি এটার মাত্রা এবং হচ্ছে যে একক কি। সবাই লেখেন মাত্রা বা ডিমেনশন। আমরা অলরেডি জানি আসলে দূরত্বটা কি, একটা এক প্রকার দৈর্ঘ্য। তো দূরত্ব যদি এক প্রকার দৈর্ঘ্য হয় তাহলে আমরা সেটাকে কি দ্বারা প্রকাশ করব? এল দ্বারা। সিম্পল। এটাকে প্রকাশ
বা আমরা লিখবো কি দ্বারা, এক্সপ্রেস করব কি দিয়ে? ডি দিয়ে। ওকে, এটার এসআই ইউনিট কি বা একক কি? মিটার। ঠিক আছে, এটা গেল হচ্ছে যে দূরত্ব। তো সরণ কাকে বলে বাবা? নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকেই সরণ বলে। আল্লাহ, একটা মানুষ কতবার কল দিতে পারে? ইনি মনে হয় সেম কলটা গত 1 ঘন্টায় আমি 6বার কাটছি। আমি জানি না মানুষ এমন কেন। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। ঠিক আছে ভাই বাচ্চারা, তাহলে বাচ্চারা যদি সেটা হয়ে থাকে তাহলে সরণটা কি হবে? সরণটার ক্ষেত্রে আমাদের এগেন দুটো বিন্দুর মধ্যে একটা ডিরেক্ট হচ্ছে এরকম ডাইরেকশন থাকবে। ঠিক আছে, এবং মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, এ বি এবং বি এ কিন্তু সেম না, তারা আলাদা আলাদা ডিরেকশন বোঝায়। সো মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড, এ বি এবং বি এ কখনোই কি না, সেম না। তো ভাই এটা কি স্কেলার না ভেক্টর? আমরা তো জানি এটা হচ্ছে যে স্কেলার। আর এটা কি? এক হচ্ছে এটা ভেক্টর। এটার মাত্রা বা ডিমেনশন স্কেলারের মতোই, এল। এটারও একক বা ইউনিট কত আসবে? মিটার। এটাকে এক্সপ্রেস করি কি দ্বারা? এস হচ্ছে এক্সপ্রেশন বা প্রকাশ। ঠিক আছে, রাখেন, এস হচ্ছে এক্সপ্রেশন বা প্রকাশ। তাইলে আমরা মোটামুটি যা যা আছে সবকিছু জানতে পারলাম। আমরা লাস্ট একটা ম্যাথ করে আপনাদেরকে ছুটি দিব এবং আপনাদেরকে বেশ কিছু হচ্ছে যে মজার জিনিসপত্র করতে দিব। আসলে আমরা ম্যাথ করি। সবাই লিখেছে এতটুকু বাবা? সো একটা কথা লিখে রাখেন, এটা আমি মুখে বলছি। লেখেন দূরত্ব যে পথ দিয়ে যাবে তার যোগফল। দূরত্ব যে পথ দিয়ে যাবে তার যোগফল। দূরত্ব যে পথ দিয়ে যাবে তার যোগফল। ডিস্টেন্স ইজ দ্য সামেশন of the path used. Distance is the summation of the path used. আর লেখেন সরণের ব্যাপারে বা ডিসপ্লেসমেন্টের ব্যাপারে লেখেন সরণ আদি থেকে চূড়ান্ত পর্যন্ত সরাসরি দূরত্ব। লেখেন সরণ আদি থেকে চূড়ান্ত পর্যন্ত সরাসরি দূরত্ব। চূড়ান্ত পর্যন্ত সরাসরি দূরত্ব। লেখেন ডিরেক্ট ডিস্টেন্স from initial to final. আচ্ছা, এখন এটার অর্থ কি লিখতে পারেন নাই, তাই তো? ডিফারেন্সেরটা, আচ্ছা, এই যে আপনি লিখতে পারেন নাই, এটা আমি ইচ্ছা করে টেস্ট করলাম যে আপনি আসলে লিখতে পারেন কিনা, শিখতে হবে।
আপনারা যখন ইউনিভার্সিটিতে যাবেন, আপনারা যেমন খুব সুন্দর করে এখন আমি স্পুন ফিট করছে, লিখে দিচ্ছি, মুখে তুলে বলে দিচ্ছি, না লেখা শেষ হলে আবার বলছি। ইউনিভার্সিটিতে যখন যাবেন, যদি স্যারকে বলেন স্যার বুঝি নাই, লিখতে পারি না, বলবে ফ্রেন্ডের কাছ থেকে বুঝে নিও, আমরা আগাই। ঠিক আছে? তখন বুঝবেন অসহায়ত্ব কাকে বলে। তো শিখেন আস্তে আস্তে। দূরত্বকে আমি আবার বলছি, লাস্ট একবার লেখেন, দূরত্ব হচ্ছে যে পথ দিয়ে অতিক্রম করবে তার যোগফল। দূরত্ব হলো যে পথ দিয়ে অতিক্রম করবে তার যোগফল। ঠিক আছে? ওকে, ডিফারেন্সের স্লাইডটা দিব, নেন, তোলা হলে বললেন। ওকে, শেষ। আমরা একটা ম্যাথ শুরু করি। ঠিক আছে? ওকে, আমাদের ম্যাথটা একটু দেখে ফেলি বাবা। ম্যাথটা দেখেন। ম্যাথটা ছিল, আমি এ থেকে যাত্রা শুরু করে বি হয়ে সি হয়ে, মানে বি হয়ে সিতে গেছি। তো জিজ্ঞেস করা হয়েছে যে আমার এস কত আর ডি কত। আমি বলেছিলাম দূরত্ব হচ্ছে বা ডিস্টেন্স হচ্ছে যে পথ দিয়ে যাব তার যোগফল। তো আমার কোন পথ দিয়ে গেছি একটু দেখি আমরা, চলো। এটা হচ্ছে 5 মিটার। তো এই দিক দিয়ে যে এখানে ব্যাক করেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এস ইজ ইকুয়াল টু 4 + 5, সরি, আর ডি ইজ ইকুয়াল টু হোয়াট, 4 + 5, অর্থাৎ যে এ হচ্ছে বি হয়ে সিতে আসছে, তাহলে তার ডিস্টেন্স কাভার্ড হচ্ছে 9 মিটার। বাট সরণ বা ডিসপ্লেসমেন্ট এটা ম্যাটার করে না। ও খালি বলে যে ভাই ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে ডিসটেন্স কত। ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে দেখো সরাসরি ডিসটেন্স হচ্ছে 3 মিটার, কারণ ও যেমনেই যাক না কেন লাস্টে যে সিতে আসছে। তাহলে আমার সরণটা হবে জাস্ট 3 মিটার। এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছি? একজন ঘুরে আসছে, সেটা যোগফল। আর এটা হচ্ছে কি, জাস্ট আমাদের তার পর আমরা এ থেকে বি হয়ে সিতে আসছি, তাহলে 4 আর 5 যোগ করলে 9। আর যেহেতু আমরা এ থেকে ডিরেক্ট সিতে আসছি, তো সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটার একদম সরল রৈখিক, বা আমাদের হচ্ছে যে স্ট্রেট যে ডিসটেন্সটা সেটা। ক্লিয়ার? চলো আমি আরেকটা দেখাই। ঠিক আছে? জিজ্ঞেস করছে কত। তো আমরা ডি পাবো 1 + 4 + 5 + 6, কত আসে? 15 আসে, নাকি 16 আসে, সরি। তাহলে এস কত আসবে? এস হচ্ছে আমার সরল রৈখিক দূরত্ব, মানে স্ট্রেট ডিস্টেন্স। তাহলে এখানে এ বি প্লাস বিডি প্লাস ডিই। এখন আমরা তো বিডি এর ভ্যালু জানি না। বিডি আবার একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে বি সি ডি আমরা জানি বিডি ইজ ইকাল টু √ওভার সিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, পিথাগোরাস থেকে। তাইলে আমাদের আসবে 5² - 4², দেখো 3 আসে। তাহলে সেটা হইলে 1 + 3 + 6, কত আসলো? 10 মিটার। বুঝছি? কারো কঠিন লাগছে? এস ফর হোয়াট? এস হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট বা সরণ। ওকে, ডান। সবাই এটাও পারছেন? আরেকটা আছে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং।
1.5 রোটেশন করে এটা এই জায়গায় আসছে, ঠিক আছে। এ বিন্দুর সরণ ও দূরত্ব কত? এস অ্যান্ড ডি অফ এ। এটা আপনারা হোমওয়ার্ক করে আমাকে গ্রুপে জমা দিবেন, দেখি কারটা রাইট হয়। গ্রুপে পোস্ট করবেন যে এই ম্যাথটা কে কে পারেন। আমরা আরো কিছু সরণ দূরত্বের ম্যাথ নেক্সট ক্লাসে করে দেন আমরা গতি বাকি পার্টে যাব, বিভিন্ন প্রকার গতি পড়বো, দেন বাকি পার্ট। কারো কি আজকে ক্লাস নিলে কারো কোনো সমস্যা আছে বা কনফিউশন আছে? কি কি প্রশ্ন শুনি? ম্যাথ গুলো আরেকবার 2 নাম্বার বা আরেকবার বুঝাবো, শিওর। একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করেছে, এ বি সি ডি ই গেছে। এ থেকে বি তে 1 মিটার, বি থেকে সি তে 4 মিটার, সি থেকে ডি 5 মিটার, ডি থেকে ই 6 মিটার। তো সবটুকু যোগ করলে আসে 16 মিটার। এটা ডিস্টেন্স, এভাবে সে গেছে। সরণ চাইছে বা ডিসপ্লেসমেন্ট চেয়েছে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিরেক্ট জাস্ট পার্থক্য এ থেকে ই এর, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ডিরেক্ট পার্থক্য। তাহলে এ থেকে বি তে গেলে 1, বি আর ডি এর মধ্যে মানে বি ডি এর ডিসটেন্স হচ্ছে 3, এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করছি। তারপরে ডি হচ্ছে 6, বাস যোগ করে দিছি, শেষ। ওকে, আপনাদের কার কার কি প্রশ্ন এখন আনমিউট করে জিজ্ঞেস করেন। হ্যাঁ বলেন, কার কি প্রশ্ন? ভাই কারো দুই কোনো কোয়েশ্চেন নাম্বারটা বা একবার কনফিউশন? বুঝাবেন? কোনটা আরেকবার ভাই ওই বুঝাবো? সেকেন্ড ম্যাথটা আরেকবার বুঝান তো, সেকেন্ড ম্যাথটা। এ থেকে যাত্রা শুরু করেছে, বি সি ডি ই, তাহলে টোটাল গুলা যোগ করছি, তাহলে আমি দূরত্ব পেয়েছি। সরণ হচ্ছে এ থেকে ই এর ডিরেক্ট ডিস্টেন্স, এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে টোটাল এতটুকু। তো এ বি এর ডিস্টেন্স 1, বিডি 3 আর ডি 6। বিডি 3 কিভাবে পেলাম? এটাকে ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে পেয়েছি। বাস এই তো। আর কারো কনফিউশন? দের রোটেশন কি মিটার? হ্যাঁ, 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার তো করাই না, তো হোমওয়ার্ক দিছে আজব। ওটা তুমি ভাইয়া করাই দিতে লাভ কি? ফিগারটা একটু বোঝাতে পারবে? কোনটা? 3 এর ফিগারটা। একটা সার্কেল 1.5 বার ঘুরছে, 1.5 বার ঘুরে এই এ পয়েন্টে এখানে চলে আসছে, তো এ পয়েন্টের আসলে সরণ আর দূরত্ব কত? ওকে, আর ও রেডিয়াস লাগবে? ও দেই নাই না, ভালো কথা বলছি। কি পরিচিতি করতে হবে? 5 মিটার, না 5 মিটার। ভাই এটা কি পরিচিতি করতে হবে? পরিধি দিয়ে না, হ্যাঁ পরিধি দিয়ে করতে। কিভাবে করে করো দেখো, আমি হোমওয়ার্ক বলে দিলে তো লাভ হলো না বাবা। কি রেডিয়াস তো 15 মিটার, রেডিয়াস 5 মিটার, 15 না, 5 মিটার। ওকে, আল্লাহ হাফেজ, টানা, বাই বাই।